প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর সপ্তম পর্বে। আজকের ক্লাসে সমাধান করাবো তোমাদের পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠার অনুশীলনী 1.2 হতে। 1.2 এর 1 থেকে 9 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে সঠিক উত্তর দেওয়া আছে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। আমরা 1 থেকে 9 পর্যন্ত প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করব। প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে যে 361 ভাগের 289 এর বর্গমূল কত। আমরা যদি এখানে যে ভগ্নাংশটা আছে সেটার লবের দিকে তাকাই, 289 এর বর্গমূল হচ্ছে যে 17, অর্থাৎ 17 এবং 17 গুণ করলে আমরা পাই 289। আর নিচে যে হর রয়েছে 361 এর বর্গমূল হচ্ছে যে 19, অর্থাৎ 19কে 19 দিয়ে গুণ করলে আমরা পাবো 361। তাহলে আমাদের 1 নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে যে 19 ভাগের 17। তাহলে আমরা 1 নাম্বারের উত্তরটা পেয়ে গেছি খ। এবার 2 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে 1.1025 এর বর্গমূল কত। আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সেটার বর্গমূল নির্ণয় করি প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি একটা ক্যালকুলেটর নিলাম, সেটা অন করলাম। অন করার পরে এখানে রুটওভার যে চিহ্ন রয়েছে, দেখো এই যে রুটওভার চিহ্ন, সেই রুটওভার চিহ্নটা আমি দিলাম। এই রুটওভার চিহ্নটা দেওয়ার পরে আমার প্রশ্নের মধ্যে যেটার বর্গমূল নির্ণয় করতে বলেছে 1.1025, আমি এটা এখানে প্রেস করেছি। এরপরে ইকুয়াল টু চিহ্ন দিলাম। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে যে রুটওভার দিয়ে 1.1025 দিলাম, দেওয়ার পরে ইকুয়াল টু চিহ্ন দিলাম। আমার ফলাফলটা আসছে 1.05। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফলাফলটা হচ্ছে যে গ নাম্বারের মধ্যে আছে 1.05। তাহলে সঠিক উত্তরটা হবে 1.05। এবার আমরা 3 নাম্বার প্রশ্ন দেখব, অর্থাৎ সঠিক উত্তরের মধ্যে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার প্রশ্নে বলছে একটি মূলদ সংখ্যা হলো, অর্থাৎ এখানে আমাদেরকে মূলদ সংখ্যার কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে 1 নাম্বারে আছে 0। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা 0 একটি হচ্ছে যে মূলদ সংখ্যা, এবং 5 হচ্ছে যে একটা মূলদ সংখ্যা, কারণ 5 একটা স্বাভাবিক সংখ্যা, সেজন্য 5 হচ্ছে যে মূলদ সংখ্যা। এবং 2 ভাগের 5 এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি, সেজন্য এই 3 নাম্বারটা হচ্ছেও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা যে দেওয়া আছে, অর্থাৎ সংখ্যা দেওয়া আছে এবং একটি ভগ্নাংশ দেওয়া আছে, যে 0, 5, 2 ভাগের 5, এই তিনটাই হচ্ছে যে মূলদ সংখ্যা। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ 1ও মূলদ সংখ্যা, 2ও মূলদ সংখ্যা, 3ও হচ্ছে যে মূলদ সংখ্যা। এবার আমরা 4 নাম্বার করব। 4 নাম্বার করার আগে আমাদেরকে এখানে একটা যে উদ্দীপক দিয়েছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে যে 19। হ্যাঁ, এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই যে তথ্য দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে যে 19, এই তথ্য থেকে আমরা 4 ও 5 নং প্রশ্নের উত্তর দেব। 10 নম্বরে বলা, এখানে 4 নম্বরে বলা হচ্ছে যে কি, একটি সংখ্যা 10 হলে অপরটি কত। অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 19 হয়, তাহলে সেখানের মধ্যে থেকে একটি সংখ্যা যদি 10 হয়, অপরটি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি একটি সংখ্যা এখানে পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি সংখ্যা পেয়েছি 10। তাহলে আমরা একটি সংখ্যাকে যদি 10 ধরি, 10কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 100। এরপরে 10-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 9 এবং 8। তাহলে আমরা যদি 9কে হিসেব করি, 9কে বর্গ করলে হবে 9 নং 81। তাহলে এখানে 10কে বর্গ করে পেয়েছি 100, 100 থেকে 81 বিয়োগ করে আমরা পাচ্ছি 19। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দুটি সংখ্যার বর্গের অন্তর 19 বলেছে, সেই অনুসারে আমাদের উত্তর, সঠিক যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে যে গ, অর্থাৎ উত্তর হবে 9। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত। যেমন আমরা সংখ্যা দুটি এখানে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে যে 9। তাহলে আমরা যদি 10কে বর্গ করি পাই 100, আর 9কে বর্গ করলে পাই 9 নং 81। 100 এবং 81 যোগ করে আমরা পাচ্ছি 181। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে গ,
যেটাতে আমরা দেখতে পাচ্ছি 181 সংখ্যাটি রয়েছে। এবার হচ্ছে যে 6 নম্বর প্রশ্নের উত্তর করার পালা। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্নে বলছে 0.01 বর্গমূল নিচের কোনটি? সেটার জন্য আমি ক্যালকুলেটর নিয়েছি, এখানে বর্গমূলের চিহ্নটা দিয়েছি, দেওয়ার পরে এখানে যেটা বর্গমূল নির্ণয় করতে বলছে যে 0.01, হ্যাঁ এটা দিয়েছি, এরপরে ইকুয়াল টু দিলাম, দেখো আমরা পেয়েছি 0.1, এটাই হচ্ছে আমাদের উত্তর। 0.1 রয়েছে প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বারের মধ্যে, তাহলে এখানে উত্তরটা হচ্ছে যে খ, খ হচ্ছে যে এখানে উত্তর। এবার পরেরটা 7 নাম্বার, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? যেমন যদি 2 হয় প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2 কে বর্গ করলে আমরা পাই 4, আর 8 কে বর্গ করলে পাই 8 8 64, 64-র একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 4। তাহলে এটার উত্তরটা হবে প্রিয় শিক্ষার্থীরা খ 4, অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে 4। এবার 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্নে বলছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর দিকে আমরা যদি তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 3 রয়েছে, অর্থাৎ 3 এক জোড়া রয়েছে। এরপরে 7 এবং 7 রয়েছে, তাহলে 7-এরও কিন্তু এক জোড়া রয়েছে, কিন্তু এখানে 5 সংখ্যাটি কিন্তু জোড়াবিহীন। হ্যাঁ, 5 সংখ্যাটা কি প্রিয় শিক্ষার্থীরা? জোড়াবিহীন। যেহেতু 5 সংখ্যাটি জোড়াবিহীন, তাহলে সংখ্যাটি 5 দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর হবে খ, অর্থাৎ 5। এবার বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই দিক থেকে উত্তরগুলো দেখি ঘ নাম্বার থেকে, তাহলে √25 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 5। তারপর দেখো 16, অর্থাৎ √16, তাহলে 16-কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 4। আর এখানে খতে দেখো √9, 9-কে যদি আমরা বর্গমূল করি তখন পাবো 3। কিন্তু এখানে যে সংখ্যাটি রয়েছে √2, 2-কে আমরা বর্গমূল করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারতেছি না। তাহলে যেহেতু এই 2 সংখ্যাটিকে আমরা বর্গমূল করে যে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারতেছি না, তাহলে এই √2 হচ্ছে যে একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি ক, তাহলে এটার উত্তরটা হবে যে √2। নিশ্চয় তোমরা এই সমস্যার সমাধানগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ 16 পৃষ্ঠার 10 নম্বর প্রশ্নটা সমাধান করব। 10 নম্বর আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে এখানে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মাধ্যমে আমরা ক, খ, গ এই 3টা প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা উদ্দীপকটা একটু দেখে নিই। উদ্দীপকে বলছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন, প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে একজন কৃষক কয়টা চারা গাছ কিনে এনেছেন? 595টি চারা গাছ কিনে এনেছেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য কত? প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে যে 12 টাকা। এবার আমাদেরকে ক নম্বর প্রশ্ন বলছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা চারা গাছের মূল্য হচ্ছে 12 টাকা, তাহলে 595টি চারা গাছের মূল্য 12-কে 595 দিয়ে গুণ করলে আমরা তার যে চারা গাছের কিনতে যত খরচ হয়েছে সে খরচটা আমরা এখানে পেয়ে যাব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। ক নম্বরের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। একটি চারা গাছের মূল্য 12 টাকা, সুতরাং 595টি চারা গাছের মূল্য 12 গুণ 595। এখন আমরা 12-কে 595 দিয়ে গুণ করে পেয়েছি 7140 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার চারা গাছগুলো কিনতে মোট 7140 টাকা খরচ হয়েছে। তো সেটা লিখেছি, সুতরাং চারা গাছগুলো কিনতে 7140 টাকা খরচ হয়েছে। এটাই হচ্ছে যে উত্তর। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বুঝে গিয়েছ। এবার 10 নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্নে বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি তিনি চারা গাছ কিনেছেন 595টি এবং
তিনি যে চারা গাছগুলো লাগাবেন সেগুলো প্রত্যেক সারিতে সমান সংখ্যক লাগাবেন। এবার আমরা চারা গাছের সংখ্যার বর্গমূল বের করার পরে বর্গমূল যেটা বের হবে সেটা হচ্ছে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা এবং অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে যে চারা গাছের অবশিষ্ট সংখ্যা। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটা আমি খাতায় তোমাদের জন্য করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমি লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, চারা গাছের সংখ্যার বর্গমূলই হবে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা এবং অবশিষ্ট সংখ্যাই হবে চারা গাছের অবশিষ্ট সংখ্যা। এবার আমি মোট চারা গাছের যে সংখ্যাটা ছিল 595 সেটা আমি এখানে লিখেছি। এবার এই সংখ্যাটির যে ডান পাশ থেকে যে প্রত্যেক জোড়ার জন্য একটা রেখা চিহ্ন দেব। তাহলে আমরা এখানে জোড়া পেয়েছি একটা, শুধুমাত্র 95, আর এখানে 5টা হচ্ছে যে সিঙ্গেল সংখ্যা। এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমি এদিকে ডান পাশে একটা খাড়া রেখা দিয়েছি। এবার এখানে যে সিঙ্গেল সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে যে 5। হ্যাঁ, প্রথম আমরা 5-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে 5-এর মধ্যে যে যায় এরকম সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ 5 থেকে কম। যদি 3 নিই, 3 3 9, যেটা 5 থেকে বেশি হবে সেটা নেওয়া যাবে না। তাহলে আমাদেরকে প্রথমে 2 নিতে হবে। 2 দুগুণে 4। এবার আমরা 5 থেকে 4কে বিয়োগ করব। 5 থেকে 4কে বিয়োগ করলে হয় 1। এরপরে এখানে উপরে যে জোড়া আছে এই জোড়া সংখ্যাটা এখানে নামাবো 95। তাহলে গঠিত যে সংখ্যাটা হয়েছে আমার সেটা হচ্ছে 195। এবার এই 195 এর বাম পাশে আরেকটা খাড়া রেখা দিব। এবার খাড়া রেখা দেওয়ার পর এখানে যে 2 আছে এই 2 এর দ্বিগুণ সংখ্যাটা আমরা এখানে লিখব। 2 দুগুণে 4। লেখার সময় আমি ডান পাশে কিছু অংশ খালি রেখেছি, কারণ এখানে আমাকে একটা সংখ্যা বসাতে হবে বা অঙ্ক বসাতে হবে। এবার এখানে যে অঙ্কটি বসাবো, অঙ্কটি বসানোর পর গঠিত যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে ওই অঙ্ক দিয়ে গুণ করে যে গুণফলটা হবে সেটা 195 এর সমান হতে পারবে বা কম হতে পারবে, বেশি হতে পারবে না। তাহলে আমি যদি এখানে 4 বসাই, পাচ্ছি 44। এবার 44কে 4 দিয়ে গুণ করবো, অর্থাৎ যেহেতু এখানে 4 অঙ্কটি আমি বসিয়েছি, তাহলে 44কে 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 176, যেটা 195 অপেক্ষা কম। তাহলে এই 4টা যে এখানে বসিয়েছি সেই 4টা এখানে বর্গমূলের এখানে বসাবো। এবার বিয়োগ করব। এবার 15 থেকে 6 গেলে এখানে হবে 9, আর 9-এর এখানে আছে 8। তাহলে 8 থেকে 7 চলে গেলে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে অবশিষ্ট রয়েছে কত? 19। হ্যাঁ, তাহলে 19 যেহেতু অবশিষ্ট রয়েছে, এই 19টি গাছ কিন্তু অবশিষ্ট বা চারা অবশিষ্ট থাকবে। তাই আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো, সুতরাং বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা উত্তর পেয়েছি যে 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবার গ নম্বর প্রশ্নের সমাধান করব, অর্থাৎ 10 নম্বরের গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। অর্থাৎ খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল। তাহলে খরচের টাকাটা আমরা কোথায় পেয়েছি? খরচের টাকাটা আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নের মধ্যে পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয় তোমরা এটা করেছো, তাই বুঝতে পারতেছো বা বলতে পারবে যে কত টাকা খরচ হয়েছে। খরচ হয়েছে যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে 7,140 টাকা। হ্যাঁ, এই টাকাটা খরচ হয়েছিল। আর চারা গাছের সংখ্যা হচ্ছে যে 595। এবার 7,140 থেকে 595 আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যার বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করতে হবে সেটা নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক হতে প্রাপ্ত মোট খরচ 7,140 টাকা এবং চারা গাছের সংখ্যা 595টি। সুতরাং বিয়োগফল 7,140 বিয়োগ 595
বা 6545, অর্থাৎ যে মোট খরচের সংখ্যা থেকে চারাগাছের সংখ্যা বিয়োগ করে আমরা পেয়েছি 6545। এখন এই 6545-এর আমরা বর্গমূল নির্ণয় করব কোন প্রক্রিয়ার সাহায্যে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ডান পাশ থেকে দুইটা দুইটা করে রেখা চিহ্ন দিয়েছি 45 এবং 65-র উপর। তাহলে প্রথমে আমরা 65-কে বর্গমূল করব। 8 8 64। তাহলে 65 থেকে 1 চলে গেলে 65 থেকে 64 চলে গেলে আর থাকে 1। এবার এখান থেকে 45 সংখ্যাটি অর্থাৎ এক জোড়া সংখ্যা নামালাম, তখন আমার গঠিত সংখ্যা হচ্ছে কত? 145। এবার 8-এর দ্বিগুণ হচ্ছে 16। এবার এখানে দেখো, এখানে যদি আমি 1 বসাই 161 হয়ে যায়, তাহলে কিন্তু এই 145 থেকে 161 কিন্তু বড় হয়ে যায়, তাহলে কিন্তু এটার মধ্যে যাচ্ছে না। আর এখানে কোনো দশমিক নাই যে আমরা কিন্তু দশমিক দিয়ে এখানে শূন্য বসাতে পারবো। তাহলে কি করব প্রিয় শিক্ষার্থীরা? দেখো, আমি এখানে যে শূন্য বসালাম, কোনো সংখ্যা না বসিয়ে শূন্য বসালাম, সেই শূন্যটা এখানে বসালাম। এই শূন্য দিয়ে পুরো সংখ্যাটাকে আমি গুণ করে পেয়েছি 0। তাহলে এবার 145 থেকে আমি শূন্যকে বিয়োগ করে দেব। তাহলে দেখা যাচ্ছে কি আমার অবশিষ্ট থাকতেছে 145। তাহলে আমি অবশিষ্ট সংখ্যাটি পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে 145। তাই আমি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, দেখো, যেহেতু সংখ্যাটির বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করে ভাগশেষ পাই 145, আমরা এখানে ভাগশেষ 145 পেয়েছি, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যদি ভাগশেষ থাকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে কি এই সংখ্যাটি বা যে সংখ্যাটির আমরা বর্গমূল নির্ণয় করি সেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে 65 45 অর্থাৎ 6545-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। এখন আমরা পেয়েছি কত? 80। এখন পেয়েছি কত? 80। তখন হবে 80 যোগ 1 অর্থাৎ 1 বেশি হবে, তখন হবে 81। 80-র সাথে 1 যোগ করলে কত প্রিয় শিক্ষার্থীরা? 81। তাহলে 81 এর বর্গ, 81 এর বর্গ কিভাবে বের করব? 81 গুণ 81। তাহলে 81 গুণ 81 গুণ করে আমরা পেয়েছি 6561। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, এখানে যে 6561 পেয়েছি, সেখান থেকে আমাদের যে সংখ্যাটা ছিল 6545 সেটা বিয়োগ করে দেব। তাই আমি লিখলাম 6561 বিয়োগ 6545 বিয়োগ করে আমরা পেয়েছি 16। তাহলে এই 16 সংখ্যাটি যদি আমাদের যে 6545 সাথে যোগ করি, তাহলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে 81। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা 16 যোগ করতে হবে। তাহলে আমাদের যে সংখ্যাটি পেয়েছি আমরা সেই সংখ্যাটির সাথে কত যোগ করতে হবে? 16 যোগ করতে হবে। 16 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, উত্তর কত? তাই আমি লিখছি যে উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 16। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধানটি খুব ভালো মতো বুঝতে পেরেছ। সম্পূর্ণ সমাধানটিকে তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সম্পূর্ণ সমাধানটি সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছ এবং আরও আশা করতেছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই সমাধানটির মাধ্যমে আমরা 16 পৃষ্ঠার 10 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম। আজকের ক্লাসটি যেহেতু তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, তাই আজকের ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবে এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে, যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।